দেশের উন্নয়নে একটি শ্রেণী সবসময় বাধা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাগুরায় ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী আরো বলেন যে ২০০১ সালে যুক্তরাষ্ট্রকে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। মঙ্গলবার বিকেলে মাগুরায় ৩২৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে গৃহীত ও সম্পন্ন হওয়া ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৭তম টেস্টে জয় পাওয়ায় মাগুরার ছেলে সাকিব আল হাসান সহ মাগুরাবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বিশ্বে বিস্ময় সাকিবুল হাসানের জন্ম এই মাগুরায়। শ্রীলঙ্কাকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তার ১৭তম টেস্ট ম্যাচে হারিয়ে জয় বাংলার জয় এনে দিয়েছে। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দলটি। আপনারা দেখেছেন যে কিভাবে পেট্রোল বোমা মেরে মেরে মানুষকে পুড়িয়ে মেরেছে, এমনকি তাদের হাত থেকে কোরআন শরীফ পর্যন্ত রেহাই পায়নি। একজন মুসলমান হয়ে একদিকে মানুষ পোড়াবার হুকুম দেয়, অপরদিকে ওই বাইতুল মুকাররম মসজিদে আগুন দেয় ঢাকায়। তাদের কাজই হচ্ছে মানুষকে অত্যাচার করা, নির্যাতন করা। মাগুরাতে যেন সন্ত্রাস জঙ্গিবাদ স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান শেখ হাসিনা। সেই সঙ্গে জঙ্গিবাদের পথ থেকে যারা ফিরে আসতে চায় তাদের পুনর্বাসনেরও আশ্বাস দেন তিনি। যদি ওই জঙ্গি সন্ত্রাস বা মাদকাদ্রব্য সেবন থেকে মুক্ত হয়ে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তার ব্যবস্থা আমরা করব। এছাড়া মাগুরায় খুব দ্রুতই রেল লাইন করে দেবার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থাও আমরা আপনাদের জন্য করব। প্রায় দীর্ঘ 18 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে এই জনপদে পা দিয়ে উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে অতীতের মতো মাগুরাবাসীর নিরঙ্কুশ সমর্থনও চাইলেন তিনি। রবিউল আলম, বিবিসি নিউজ, মাগুরা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ৯০ জেএমবির ৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল বলে দাবি করা হচ্ছে। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান জানান যে এরা ৯০ জেএমবির সরোয়ার তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে বহুজাতিক কোম্পানি রবির প্রকৌশলী সহ আরও ২ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামাদি, উগ্রবাদী বই ও নগদ ৩,১৪,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। তাদের পরিকল্পনা ছিল এই এলাকার একটি সরকারি স্থাপনার উপরে নাশকতা সৃষ্টি করার দায়িত্ব ছিল এই সেলের। এই সেলের যে নাশকতায় যে পরিকল্পনা গ্রহণ করেছিল, এই পরিকল্পনার নায়ক হিসেবে ছিল মুনির এবং সালমান, আরও ২ জন ব্যক্তি যাদেরকে আমরা এখনো আটক করতে পারি নাই, বাট এদেরকে আমরা খুঁজছি। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা শহীদুল্লাহর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৩টি অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান। প্রতিবেদনে বাঙালি এই সাবেক ক্যাপ্টেনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। কুমিল্লার দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহ বাঙালি সেনা কর্মকর্তা হয়েও স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নির্দেশ মেনে ওই এলাকায় এসব অপরাধ ঘটান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত বছরের ২রা আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ক্যাপ্টেন বলে আমরা তদন্তে পেয়েছি। তার যে পাকিস্তান আর্মির সঙ্গে নিয়ে তার নিজ এলাকা দাউদকান্দি থানা সদরে ক্যাম্প স্থাপন করেন এবং এলাকায় অন্যায়, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকেন। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান সহ ৩ জনের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।
রায়ের কপি কারাগার ও বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্বাক্ষর করা এই রায় প্রকাশ করা হয়। সিলেটের জেলা প্রশাসকের সইয়ের পর জেলা কারাগার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সুপারের কাছে যাবে এটি। এরপর শুরু হবে দিন গণনা। গত রোববার এই মামলায় মুফতি হান্নান সহ 3 জনের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ড পাওয়া অন্য 2 আসামি হলেন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের হুজির অন্যতম সদস্য শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলোয়ার ওরফে রিপন। 2004 সালের 21শে মে সিলেটে হযরত শাহজালালের মাজারের ফটকের কাছে আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। পুলিশের 2 কর্মকর্তা সহ নিহত হন 3 জন। তাকে জানানো হবে যে এই মুফতি হান্নান সহ বাকি 2 জন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, অর্থাৎ মার্সি পিটিশন করবেন কিনা। যদি তারা মার্সি পিটিশন করে, সে মার্সি পিটিশন নিষ্পত্তি করতে যতক্ষণ সময় লাগে, তারপরেই এই দ্বন্দ্ব কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ সচল রাখতে আদালতে আবেদন করেছে চামড়া শিল্প মালিকদের 2টি সংগঠন। দুপুরে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠক শেষে একথা জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের 2টি মডিউল এখনো তৈরি নয়। শুরুই হয়নি ডাম্পিং ইয়ার্ডের কাজ। খোলা জায়গাতেই জমছে অব্যবহৃত চামড়ার স্তূপ। অথচ বারবারই তদারককারী সংস্থা বিসিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে সব অবকাঠামো তৈরি। কিন্তু মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সাথে বৈঠকে বিসিক স্বীকার করেছে এখনো পুরোপুরি তৈরি নয় শিল্পনগরী। কোনো জায়গাতেই তারা 100% কাজ করতে পারে নাই। ইলেকট্রিক লাইন এখনো ঠিক মতো যায় নাই, গ্যাসের লাইন ঠিক মতো যায় নাই, পানির লাইন ঠিক মতো যায় নাই। মালিকদের অভিযোগ, শুধু বিসিকের ভুল তথ্যের কারণেই হাজারীবাগের কারখানায় সেবা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। আজকে যেটা বললো যে তাদের যে লিমিটেশন আছে, সেগুলো যদি একটু আরো আগে এই কথাগুলো বলতো, তাহলে হয়তো আজকে আমাদের পরিস্থিতিটা একটু ভিন্ন হতো, আমরা অতটা ইমেজ সংকটে পড়তাম না। ট্যানারির সেবা সংযোগ বিচ্ছিন্ন করে 6 এপ্রিলের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার কথা পরিবেশ অধিদপ্তরের। তবে তার আগেই মঙ্গলবার সেবা সংযোগ সচল রাখার আবেদন জানিয়েছে চামড়া শিল্পের 2 মালিক সংগঠন। একটা মডিফাই অ্যাপ্লিকেশন করেছি যে কোর্ট আমাদেরকে রায় দিয়েছে হাইকোর্ট ডিভিশন, সেই কোর্টে এখানে আমরা বলতে চেয়েছি যে আমাদের যে ওইখানে যে যাব আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়নি। মালিকদের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত সময় পেলে এই শিল্পের কোনো ক্ষতি না করেই হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর সম্ভব। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। এখানে 2 জন প্রধানমন্ত্রী এবং I would like to believe that they are honorable people and they will definitely, India will keep its commitment. They might have some problem and we have to understand that problem. ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থেকে সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই দেশে জঙ্গিবাদ নিয়ে অপকৌশলে লিপ্ত রয়েছে সরকার। এমন অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সরকার একটা প্রতারণার জাল ফেলে জঙ্গিবাদকে সামনে নিয়ে এসে, আমি এর আগেও যেটা বলছি, তারা তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সেটা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করারও বিষয় হতে পারে, আবার যে প্রতিরক্ষা চুক্তি, সেই প্রতিরক্ষা চুক্তির পথেও তারা হেঁটে যেতে পারে এই জঙ্গিবাদ এবং তাদের সহিংস আক্রমণকে সামনে রেখে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। ডিবিসি সংবাদে স্বাগত আরেকবার। ডেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। ডেল সুপ্রিম চেয়ার। দুধের শিশু থেকে বিচ্ছিন্ন করে 2 মাকে 13 ঘন্টা থানায় আটকে রাখার ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি সহ 2 পুলিশ সদস্যকে তলব করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগামী 29শে মার্চ আদালতে হাজির হয়ে তাদের এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। ঘটনার তদন্ত করে আগামী 9 মের মধ্যে পুলিশ প্রধানকে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। অমানবিকভাবে 2 মাকে 13 ঘন্টা আটকে রাখার ঘটনাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতেও রুল দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিআইজি, মাদারীপুর পুলিশ সুপার, সদর থানার ওসি সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 12 মার্চ মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে এই ঘটনা ঘটে। হত্যার 5 দিনেও গ্রেপ্তার করা যায়নি ব্যাংক কর্মকর্তা আরিফার হত্যাকারীকে। বিচার চেয়ে আজ মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। তবে পুলিশের দাবি, ঘাতককে গ্রেপ্তার করতে অভিযান চলছে। আমার বোনের বিচার চাইতে আসছি। আজকে আমার বোন নেই। আজকে 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত আমার বোনের খুনিকে ধরতে পারে না। আমি জানি এই পুলিশ প্রশাসন চাইলে সব পারে। নিহত বোনের হত্যার বিচার চাইছিলেন আরিফার বড় ভাই আব্দুল্লাহ আল আমিন বুলবুল। দাবি করলেন, বোনের সাবেক স্বামী রবিন বিয়ের পর থেকেই তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। আমার বোনের হত্যাকারী ধরা পড়বে এবং তাদের সুষ্ঠু বিচার হবে। রাজধানীর প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার আরিফার হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন তার সহকর্মী, সহপাঠী ও স্বজনেরা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছিল সবার মুখে। ও তো পেশাদার খুনি না, পেশাদার খুনিকে আমরা বের করতে পারছি, কিন্তু ওকে এখনো পাচ্ছি না কেন? আমরা বড় অসহায়। আজকে 5 দিন হয়ে গেল, অথচ আমরা কাউকে এই খুনি, এই গোবেচারা খুনিকে আমরা ধরতে পারতেছি না। প্রয়োজনে আমরা পরবর্তীতে আমরা প্রেস কনফারেন্স করব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা স্মারকলিপিও দিব। পুলিশ বলছে, সন্দেহভাজন হত্যাকারী রবিনের বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত আসলে এরকম কাউকে আটক করতে পারিনি, কারণ আমরা এখানে দেখেছি সিসিটিভি ফুটেজ হোক বা যে কোনোভাবেই আমরা দেখেছি যে মূলত এই ব্যক্তি এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে, এরকম আমাদের কাছে ধারণা আছে। গত বৃহস্পতিবার নিজ ফ্ল্যাট বাড়ির সিঁড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিসিটিভির ক্যামেরার ফুটেজে তার সাবেক স্বামী রবিনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনার পর থেকে এখনো তিনি পলাতক রয়েছেন। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। দলের অভ্যন্তরীণ কোন্দল, সনাতন ধর্মাবলম্বীদের ভোট সহ বেশ কিছু বিষয় প্রভাব ফেলবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। যদিও কোন্দলের কথা অস্বীকার করছেন বড় 2 দলের মেয়র প্রার্থী। আসছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 4 মেয়র প্রার্থীর মধ্যে ধরেই নেওয়া যায় মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির 2 প্রার্থীর। বিএনপির প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, আর আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা স্নাতক পাস। সাক্কুর নামে দুর্নীতিসহ 2টি মামলা থাকলেও সীমার নামে কোনো মামলা নেই। তবে এসব বিষয় ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না। গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন এবারের প্রার্থী সীমার বাবা আফজল খান। সাবেক মেয়র ও বিএনপির প্রার্থী সাক্কুর কাছে বড় ব্যবধানে তার পরাজয়ের মূল কারণ ছিল স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের সঙ্গে কোন্দল। এ কথা সীমা স্বীকার করলেও এখন তা নেই বলেই দাবি তার। সবার অত কিছুটা মনক্ষুণ্ণ থাকতেই পারে, কিন্তু দলের স্বার্থে মাননীয় শেখ হাসিনার নৌকা মার্কার জন্য আমরা এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে অলরেডি কাজে নেমে গেছে সবাই। বিএনপি প্রার্থী সাক্কুর সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিনের কোন্দলের কথা সবাই জানেন, তবে এখন তা নেই বলে দাবি সাক্কুরও। আমরা দুটো এক লোকের থেকে আমরা ব্রিফিং দিছি। এই ঐক্যটা কিন্তু 2014 থেকে আমরা হয়ে গেছে, বেগম জিয়াদের সময় হয়েছে। এরপরে আমরা খবর লিয়ে দেন, আমাদের দিকে কোনো আলাদা মিটিং হয় না, আগে হইতো। প্রার্থীদের আগের কাজের মূল্যায়নও ভোটে প্রভাব ফেলবে। সাক্কুর কাজের যেমন বিশ্লেষণ করছেন ভোটাররা, তেমনি যদি সীমা নির্বাচিত হন তবে নগরীর উন্নয়নে কতটুকু কাজ করতে পারবেন সেটিও ভাবছেন তারা। যেদিকে আমরা বুঝিয়া যাকে ভালো মনে করে তাকে আমরা ভোটটা দেব। জনগণ তো জানে কে কি করছে না করছে। সাক্ষ্য কিন্তু কাজ করছে পৌরসভার ভিতরে, আর সীমা তো মনে করেন আগেও ভাইস চেয়ারম্যান ছিল, উনিও ভালো। তবে ভোটের হিসেব নিকেশে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার প্রায় 50,000-এরও বেশি সনাতন ধর্মাবলম্বীর ভোট। তো যাদের মনে তো প্রার্থী আছে, যে ভালো তাকে ভোটটা দেওয়া হবে। যোগ্যপতিতে পাস করব। যে প্রার্থীর ঘরে তাদের ভোট বেশি যাবে, জয়ের মালা হয়তো তিনিই পরবেন। আমাদের এই ভোটটা মেয়র প্রার্থী জয় পরাজয় অনেক একটা ব্যাপার আছে।
সকল হিসেব নিকেশের বাইরেও প্রার্থীদের জয় পরাজয় নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপরে, আর সে দায়িত্বটি নির্বাচন কমিশন সঠিকভাবে পালন করবে এমনটা প্রত্যাশা এই নির্বাচনের প্রার্থী এবং ভোটারদের। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, কুমিল্লা। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। 8 মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের স্মার্টফোনের চেয়ে বড় ইলেকট্রনিক যন্ত্র বহনে মার্কিন নিষেধাজ্ঞা। বিগ মাল্টিপ্লাগ, আপনার প্রয়োজন অনুযায়ী 3-ওয়ে, 4-ওয়ে এবং 5-ওয়ে মাল্টিপ্লাগ। ক্লিক মাল্টিপ্লাগ, আপনার বাসার সকল শক্তি সঞ্চালক। নির্বাচন প্রসঙ্গের আরেকটি খবর, গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনের ভোট আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। সকাল থেকে এই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়ার চিত্র বলে দেয় নির্বাচনের জন্য প্রস্তুত গাইবান্ধার সুন্দরগঞ্জ আসন। বেলা 11টার দিকেই সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেই প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, বিজিবি ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তায় 109টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আগামীকাল সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলেই প্রস্তুত একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এ পর্যন্ত আমরা পর্যাপ্ত ফোর্স প্রত্যেকটা সেন্টারের উদ্দেশ্যে সিসি দিয়েছি। তারা সিসি নিয়ে উপজেলা থেকে, নির্বাচন অফিস থেকে মাল সামগ্রী নিয়ে, নির্বাচনী সামগ্রী নিয়ে তারা সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হচ্ছে। ভোটাররা যেন অবাধে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করা হয়েছে। গাইবান্ধা সুন্দরগঞ্জ আসনে ভোটার সংখ্যা 3,33,381 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ 7 প্রার্থী। গত 31 ডিসেম্বর নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন গাইবান্ধা 1 আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বেসরকারি প্রতিষ্ঠানের কেউ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলে বা আহত হলে তার দায় সরকার নেবে না বলে সাফ জানিয়ে দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ বিষয়ে জাতীয় মানদণ্ড শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন যে দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেক সময় ক্ষতিপূরণ দিতে চায় না বা গাফিলতি করে। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ যেহেতু মালিকদেরই দিতে হয়, সেহেতু তাদের সুবিধার জন্য সরকার ও শ্রমিকদের সহায়তায় তহবিল গঠন করা উচিত বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। মালিকরা যদি বলে ক্ষতিপূরণ দাও 10 লাখ টাকা, আমরা এই জন্য অলরেডি বসে গেছি 0.03% এই 5 লক্ষ টাকা। এখন তাকে একজন শ্রমিক মারা গেলে গার্মেন্টসের সে 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্সের কারণে আর 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ বলি ওয়েলফেয়ার 5 লক্ষ টাকা সে পাবে। এটা তো আমরা বিকল্প হিসাবে ব্যবস্থা করছি, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে সবাই পারবে না। 30 বছর পর অবৈধ দখল মুক্ত করা হলো সিলেট নগরীর দক্ষিণ কাজল শাহ এলাকার প্রায় 35 কোটি টাকার সম্পত্তি। মঙ্গলবার দুপুরে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান যে আব্দুল প্রায় 2.5 একর ভূ সম্পত্তি দখল মুক্ত করার আবেদন জানান। এর প্রেক্ষিতে সে স্থানে থাকা স্কুল ও বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। জিয়াউল ইসলাম আরো জানান যে এর আগে দখলকৃত জায়গা বসবাস ও অন্যান্য কাজে ব্যবহারকারীদের সরে যেতে লিখিত অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু সে অনুরোধে সাড়া না দেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
পরিচ্ছন্ন ময়মনসিংহের অংশ হিসেবে ময়মনসিংহে আজ থেকে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত অভিযান। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে সকালে শহরের গাঙ্গিনা পাড় থেকে শাপলা চত্বর হয়ে নতুন বাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করা হয়। এই অভিযানের সময় সঙ্গে ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত মাসে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ময়মনসিংহ শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করতে অভিযানের সিদ্ধান্ত হয়। জয়দেবপুর ময়মনসিংহ 4 লেন মহাসড়ক সহ পুরো ময়মনসিংহ শহর এখন সিসি ক্যামেরার আওতায়। জেলার ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলেও নেওয়া হয়েছে একই ব্যবস্থা। ফলে কমে এসেছে ছিনতাই, বেপরোয়া গাড়ি চালানো সহ নানা অপরাধ। জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকার সিসি ক্যামেরার ধারণকৃত চিত্র এটি। এরকম সব ঘটনার ছবি সাথে সাথে পেয়ে যাচ্ছে পুলিশ, ফলে দ্রুত ব্যবস্থাও নিতে পারছেন তারা। একইভাবে ময়মনসিংহ শহরের অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান সহ সব গুরুত্বপূর্ণ এলাকা এখন পুলিশের সিসি ক্যামেরার আওতায়। শহরের বাইরে জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়ক, শিল্পাঞ্চল এলাকা, ভালুকা ও ত্রিশালের গুরুত্বপূর্ণ জায়গায়ও বসানো হয়েছে সিসি ক্যামেরা। ফলে কমে আসছে অপরাধ তৎপরতা। সম্প্রতি বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি হয়েছে এর মাধ্যমে। জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটি বিরাট পদক্ষেপ। আগে পুলিশকে ইনফর্ম করতে হইতো যে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা এই জায়গায় আসেন, এখন তা না। এটি অত্যন্ত উপযোগী, যুগোপযোগী একটি বিষয়। সিসিটিভির আওতায় আসায় জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের বেপরোয়া যান চলাচল কমে এসেছে। এছাড়া মহাসড়ক, শিল্পাঞ্চল ও শহরের অপরাধ নিয়ন্ত্রণে চলে আসছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। মহাসড়কে বেশ কিছু বেপরোয়া গাড়ি যারা চালাতেন তারাও এখন স্পিড কন্ট্রোল করার কথা ভাবছেন বা স্পিড কন্ট্রোল করছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা খুবই আশাবাদী যে এই কাজটি আমাদের সমাপ্ত হলে আমাদের ময়মনসিংহ শহর এবং হাইওয়েতে অপরাধের মাত্রা মোর দ্যান 50% কমে যাবে। ডিবিসি নিউজ ডেস্ক। রাজকুমারী ফুলমতি রবিদাসকে নিয়ে এখন গর্ব করেন গাইবান্ধার সাদুল্লাপুরের মানুষ। মুক্তিযুদ্ধের সময় নানাভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য তিনি পেয়েছেন বীরাঙ্গনা স্বীকৃতি। তবে এখনো স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন বরগুনার বীরাঙ্গনা নূরজাহান আক্তার লাইলি। গাইবান্ধার সাদুল্লাপুরের ফুলমতি রবিদাস ৭১-এ মুক্তিযোদ্ধাদের সাহায্য করায় ফুলমতি ও তার পরিবার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়। আমার ঘরে ৩ জন, একজন বন্দুক ধরিয়ে আছে, একজন লাইট মারতেছে, একজন হামাক মান সম্মান মারছে। স্বামী মারা যাওয়ার পর অভাব অনটনের মধ্যেই ৫ সন্তানকে বড় করেন তিনি। ২০১৬ সালে বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে ফুলমতির দীর্ঘদিনের অপেক্ষার শেষ হয়। মুক্তিযোদ্ধা অফিস হইল, ফের কমান্ডার হইল, তারপর ওইখানে আমার নাম বসল। বীরাঙ্গনা ফুলমতির সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটি কিন্তু অমুক্তিযোদ্ধা দিয়ে কখনো পূরণ হবে না। যে পরিমাণ পদ শূন্য থাকে তার চেয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রতিযোগী সংখ্যা কম। আর বরগুনার পাথরঘাটায় ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে স্বামী আকরাম মিয়া খুন হওয়ার পর রাজাকাররা নূরজাহানকে ধরে নিয়ে যায় মিলিটারি ক্যাম্পে। সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন সহ্য করতে হয় তাকে। বাড়ি অন্যায় অত্যাচার আমাদের করছে, আমি এই সহ্য করে আমি রয়েছি, কয়েক গলি দিয়ে আমার মুখ কথা না শুনে। মুক্তিযুদ্ধে নূরজাহানের এই বিসর্জনের কথা জানেন পাথরঘাটার মানুষ, কিন্তু এখনো স্বীকৃতির অপেক্ষায় তিনি। একটু গভর্নমেন্টের দেওয়া উচিত, ও তো অত্যাচারিত। সচেতন মহলের দাবি, মৃত্যুর আগে এই বীরাঙ্গনাকে অন্তত স্বীকৃতিটুকু দেয়া হোক। বীরাঙ্গনা যে আত্মত্যাগ করেছে এটা জাতির জন্য, দেশের জন্য অনেক কিছু। নুরি বেগম সত্যিকার যদি বীরাঙ্গনা হয়ে থাকে তাহলে তার অধিকার সে ফিরে পাবে। নূরজাহানের আত্মত্যাগ জাতিকে পরাধীনতার শিকল মুক্ত করলেও তার জীবনের দুঃখ কাটেনি। শেষ বয়সে তার একটাই ইচ্ছা, তাকে যেন বীরাঙ্গনা স্বীকৃতি দেয়া হয়। উদযাপিত হচ্ছে দিনটি।
বিশ্বজুড়েই পাপেট শিল্প বিনোদন আর জনসচেতনতা তৈরির এক অনন্য মাধ্যম। ইরানি পাপেট শিল্পী জাভাদ জলফাঘারির উদ্যোগে 21শে মার্চ বিশ্ব পাপেট দিবস হিসাবে স্বীকৃতি পায়। আমার জমির উপর দাঁড়িয়ে ধান নষ্ট করছো না। স্বাধীন বাংলাদেশে পাপেট শিল্পকে প্রাতিষ্ঠানিক বিনোদন মাধ্যমে রূপ দেন শিল্পী মুস্তফা মনোয়ার। টিভি শো মনের কথা ও দেশ বিদেশের নানা মঞ্চে পাপেট শো পরিচালনা করে বাংলাদেশের পাপেট শিল্পে তিনি যোগ করেন এক ভিন্ন মাত্রা। পাপেট নিয়ে সারা পৃথিবীতে চলছে নানা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে এখন আরো নান্দনিক ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে পাপেট শোগুলো। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব পুতুল নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাপেট থিয়েটার প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সভায় দেশের পুতুল নাট্য দলগুলোর মান উন্নয়ন ও পুতুল নাটকের সম্ভাবনা ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভা শেষে একাডেমির পরীক্ষণ হলে গুণী পুতুল নাটক শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া পুতুল নাট্য দলের শিল্পীদের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমশের রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। সকাল থেকে অভিযান চালানোর পর মঙ্গলবার বিকেলে গাড়িটি ধানমন্ডির একটি বাড়ি থেকে জব্দ করা হয় বলে জানান শুল্ক সংস্থাটির অতিরিক্ত পরিচালক শফিউর রহমান। ক্ষমতাসীন দলের নেতা শেখ ফজলুল করিম সেলিমের বেয়াই মুসার গুলশানের বাড়িতে এই গাড়িটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান শুরু করেন শুল্ক গোয়েন্দারা। অবৈধ গাড়িটি জমা দিতে সকাল 8টায় নোটিশ দেওয়া হয় মুসাকে। তখন তিনি বাড়ি থেকে গাড়িটি সরিয়ে ফেলেছিলেন বলে জানান শফিউর রহমান। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চালাতে থাকা গাড়িটি ধরতে গত বছর থেকেই অভিযান চলছিল। সেই ডকুমেন্টসগুলো পরীক্ষা করে দেখেছি যে এটা ক্লিয়ারিং হাউস ছিল কাস্টম হাউস চট্টগ্রাম, এবং কাস্টম হাউস চট্টগ্রামের তথ্য অনুযায়ী এই ধরনের কোনো বিল অফ এন্ট্রি নাম্বার তাদের নাই, অর্থাৎ এর সাথে যত দলিল আছে সবগুলোই ভুয়া। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপরেই করা হয়েছে ময়লা ফেলার জায়গা, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশবাদীরা এর জন্য দায়ী করছেন সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে। রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক পান্থপথ। বেশ কটি হাসপাতাল সহ অনেকগুলো অফিস আর ব্যবসা প্রতিষ্ঠান এই সড়কে। এর মাঝখানেই রয়েছে ময়লা ফেলার জায়গা। অনেক দুর্গন্ধ হয়, যেটা আমাদের আসলে স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। অফিসও বসা যায় না, এই জানলা দিয়ে পুরো গন্ধে ভরে যায় অফিস। পথচারী হিসাবে এটা একটা গজব ছাড়া আর কিছু না। আমি সুস্থভাবে অফিস আদালতের জন্য বের হইছি, অফিসে যাব, আর এখানে এসে এই ময়লার দুর্গন্ধে আমাকে একদম প্রাণহীন করে ফেলছে। একই অবস্থা মোহাম্মদপুরের আসাদ গেট নিউ কলোনিতেও। খেলার মাঠের পাশেই ফেলা হয় ময়লা, পাশেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অফিস, তার পাশেই আবার রেস্টুরেন্ট, কিন্তু কোনো নজর নেই কর্তৃপক্ষের। আসলে আমাদের কাছে তো পদক্ষেপ নেওয়ার মতো ওরকম কোনো ওয়ে নাই। জনপ্রতিনিধিরা আছে, ওনারা ভালো জানেন। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং ঢাকা সাউথ সিটি কর্পোরেশন তারা সম্পূর্ণ ব্যর্থ। মিরপুরে প্রশিকা ভবন থেকে কমার্স কলেজে যাওয়ার পথে সড়কের জায়গা দখল করে রাখা হচ্ছে ময়লা আবর্জনা। স্কুল কলেজে বাচ্চারা যাইতেছে, এটার গন্ধে অতিষ্ঠ হয়ে যাচ্ছে বাচ্চারা। এগুলো যদি না থাকতো অনেক যাতায়াত করতে একটু সুবিধা হইতো। মিরপুর 1 নম্বরের মাজার রোডেও একই অবস্থা। এমন যেখানে সেখানে ময়লা ফেলার জায়গা নিয়ে এবার সোচ্চার হয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সব সময় টাকার জন্য ব্যবস্থাপনা খারাপ হয় না, ব্যবস্থাপনা খারাপ হয় দুর্নীতির জন্য। সিটি কর্পোরেশন সরকারি জায়গা খুঁজে নিয়ে সেই জায়গায় তারা ময়লা ফেলার ব্যবস্থা করবেন, নগরবাসী এবং আমরা তাদেরকে সাহায্য করব।
বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। 8টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকরা উড়োজাহাজে স্মার্টফোনের চেয়ে বড় আকারের কোনো ইলেকট্রনিক যন্ত্র বহন করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ল্যাপটপ, ট্যাব, ডিভিডি প্লেয়ার। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির দাবি যে জঙ্গিরা ইলেকট্রনিক যন্ত্রের ভেতরে বোমা বহন করে যাত্রীবাহী উড়োজাহাজে আঘাত আনতে পারে। 8টি দেশের 9টি এয়ারলাইন্সকে আজ থেকে 96 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই নিয়ম কার্যকরের জন্য। জর্ডানের আম্মানে কুইন আলিয়া ইন্টারন্যাশনাল, মিশরের কায়রো ইন্টারন্যাশনাল, তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক, সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল, কিং খালিদ ইন্টারন্যাশনাল, কুয়েত ইন্টারন্যাশনাল, মরক্কোর মোহাম্মদ ফাইভ ইন্টারন্যাশনাল, কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি ইন্টারন্যাশনাল থেকে আসা যাত্রীদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে যে ব্রিটেনেও যাত্রীদের উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প হোয়াইট হাউসে পেতে যাচ্ছেন নিজস্ব কার্যালয়। হোয়াইট হাউসে ওয়েস্ট উইং এ বসতে যাচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক হিসেবে কাজ করবেন ইভাঙ্কা। হোয়াইট হাউসের সব সংরক্ষিত নথি ও তথ্য পাওয়ার অধিকার থাকবে তার, তবে তাকে সরকারিভাবে কোনো পদবি বা বেতন দেওয়া হবে না। ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারও ট্রাম্পের পরামর্শক হিসেবে কাজ করছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মতো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করে আসছেন ইভাঙ্কা। এ ব্যাপারে তিনি বলেন যে সারা জীবন বাবার পরামর্শক হিসেবে কাজ করতে চান। খেলার খবর জানাবো। 2 সপ্তাহের ব্যবধানে আবারও আইসিসির টেস্ট সেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ফলে 3 ফরম্যাটের ক্রিকেটেই আবারও বিশ্বের সেরা অলরাউন্ডার এখন টাইগার ক্রিকেটার। রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে মাসের শুরুতে সাকিব উঠে এসেছিলেন আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বরে, কিন্তু গল টেস্টে নিরুত্তাপ সাকিব সেই জায়গা ধরে রাখতে পারেননি বেশি দিন। তাকে টপকে আবারও 1 নম্বরে জায়গাটি দখল নেন অশ্বিন। এবার কলম্বো টেস্টে ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে আবারও শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের সেরা সাকিবের রেটিং পয়েন্ট 28 বেড়ে এখন হয়েছে 431। 2-এ থাকা অশ্বিনের পয়েন্ট 408। এদিকে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে দারুণ পারফরমেন্স করায় র্যাঙ্কিং এ এগিয়েছেন তারা। ব্যাটিং এ সাকিব আল হাসানও স্পর্শ করেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। 1 ধাপ এগিয়ে 28 নম্বরে উঠে এসেছেন টাইগার ক্যাপ্টেন মুশফিক। তার রেটিং পয়েন্ট এখন 644। এদিকে 9 ধাপ এগিয়ে 24 নম্বরে কলম্বো টেস্টের ম্যান অব দ্য ম্যাচ তামিম ইকবাল, তার রেটিং পয়েন্ট 654। বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ছুঁয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 20 ধাপ এগিয়ে কাটার মাস্টারের অবস্থান 47। শ্রীলঙ্কার মাটিতে 2 টেস্টে তিনি পেয়েছেন 9 উইকেট। দ্য ফ্রিজের রেটিং পয়েন্ট 360। সম্প্রতি ফিক্সিং এ জর্জরিত পিএসএল শেষে নিষিদ্ধ হয়েছেন 5 জন পাকিস্তান ক্রিকেটার। বাংলাদেশের ঘরোয়া লিগে তাই পাকিস্তানি ক্রিকেটার খেলানোর ব্যাপারে বেশি সতর্ক থাকার কথা জানালেন বিসিবি পরিচালক শেখ সোহেল। এদিকে বিপিএল এ রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষের বিষয়টি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবার আগে নিষ্পত্তি হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। ফিক্সিং কাণ্ডে জড়িয়ে বরাবরই শিরোনাম হয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। পিএসএল এর দ্বিতীয় আসরের পর আবারও বিশ্ব মিডিয়ায় তোলপাড় পাকিস্তানের ফিক্সিং নিয়ে। আর আসর শেষ হতে না হতেই এই অবধি নিষিদ্ধ হয়েছেন দেশটির 5 ক্রিকেটার। নজরদারিতে আছেন আরো অনেকে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আধিক্য এই পাকিস্তানিদেরই। প্রশ্ন উঠতে পারে, আন্তর্জাতিক বা নিজেদের ঘরোয়া ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারির ঝড় তোলেন যে ক্রিকেটাররা, তারা পরের দেশে লিগ খেলতে গিয়ে কতটা সৎ থাকেন? আমরা এইসব প্লেয়ারের ব্যাপারে সবসময় সতর্ক থাকি এবং বিপিএল আমরা সবসময় বলছি বিপিএলটা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। তবে একেবারে কড়াকড়ি অবস্থানে যাবার ইঙ্গিত নেই বিসিবি পরিচালকের কথায়। পাকিস্তান ক্রিকেটের ছাড়পত্র দেবার উপরই যেন নির্ভর করছে বিষয়টি। এটা যদি পাকিস্তান বোর্ড যদি এনওসি দেয় তারা খেলতে পারবে। আর আমাদের এখানে একটা লোকাল কোর্ট আছে, কোর্ট যদি এটা দেখে সাপোর্ট করে তাহলে তারা খেলতে পারবে। বিপিএল এর গেল আসরে চিটং ভাইকিংস এর পাকিস্তানি পেসার ইমরান খান আর রংপুর রাইডার্স এর ক্রিকেটার জুপিটার ঘোষ ও ম্যানেজার সানোয়ার হোসেনের ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগের তদন্ত শেষ হয়নি এখনো। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারণেই নাকি বিলম্ব। ইন্ডিয়ার একটা সিরিজ ব্যাপার ছিল, সব নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য কিছুটা সময়ের জন্য আর কি এটা করতে পারিনি। সামনে আবার চ্যাম্পিয়ন ট্রফি আছে, এইটা শেষ হয়েছে আপনার ভেরি শর্ট টাইমে একটা রিপোর্ট এটা ফাইনাল হয়ে যাবে। ফারসানা জহির, ডিবিসি নিউজ।